সবাই রেডি? জি স্যার। আমার কথা কি পরিষ্কার শোনা যায়? জি স্যার। আজকে 22 তারিখ। চলো আমরা হাজিরা স্টার্ট করি। 301, প্রেজেন্ট স্যার। 2, 3, প্রেজেন্ট স্যার। 4, প্রেজেন্ট স্যার। জয়া তুমি গত ক্লাসে আসোনি জয়া? স্যার আমি দেশে ছিলাম, এর জন্য 2-3 ক্লাস করি নাই। ও আচ্ছা। দেশে কি কোনো সুখবর? দেশে অনুষ্ঠান ছিল, ওইটা অ্যাটেন্ড করতে গেছি। আচ্ছা, তুমি অ্যাটেন্ড করতে গেছিলে? জি আমি ভাবলাম আবার তোমার কোনো অনুষ্ঠান শুরু হয়ে গেল নাকি। না স্যার, আমার বার্থডে আসতে দেরি আছে। আরে কত কষ্ট রে। 305, প্রেজেন্ট স্যার। 6, প্রেজেন্ট স্যার। তুমি কোথায় গিয়েছিলে তাই এবার গত ক্লাসে? স্যার আমি একটু সিক ছিলাম। আচ্ছা আচ্ছা, বাসায় বসে তো ক্লাস করো, সিট থাকলেও একটু আমাদের ক্লাসটাতে অন্তত হ্যাঁ একটু স্যার জয়েন করে। এমনিতে করি কিন্তু ওই দিন একটু ছ্যাঁচড়ান্তিও বেশি ধরেছিল, একটু শরীর খারাপও ছিল, একটু ছ্যাঁচড়ান্তিও লাগতেছিল, যেন থাক একটু ঘুমাই। সবাই আগায় গেছে, তুমি পিছায় গেছো। যাই হোক, সাহেব আজকে তো আছো, টেবিলে আছো তো? জি স্যার। জি স্যার। 307, প্রেজেন্ট স্যার। গলা এত ভারী কেন, কি হয়েছে, ঠান্ডা লাগছে? জি স্যার। আচ্ছা 308, প্রেজেন্ট স্যার। 9, প্রেজেন্ট স্যার। 10, প্রেজেন্ট স্যার। তুমিও কি অসুস্থ? কিছুটা। গলা সরু হয়ে গেল কেন? অসুখের ঠেলায়? ঘুমের ঠেলায় না? হ্যাঁ হ্যাঁ, ঘুমের ঠেলায়, মানে মাত্র ঘুম থেকে উঠছে। ও, বুঝছি। 311, প্রেজেন্ট স্যার। তুমি একটা ক্লাস মিস করে ফেলছো, দেখছো? হ্যাঁ স্যার, বাসায় ছিলাম না, ফোন করছিলাম স্যার। 312, প্রেজেন্ট স্যার। ও সুচি, তুমি এতদিন কোথায় গেছিলে? স্যার নানু বাসায় ছিলাম। তুমি দেখেছো, এই মাসে তুমি ফার্স্ট ক্লাসে এসছো 22 তারিখে। তিনশো 14, 313 প্রেজেন্ট স্যার। 13 আছো, 14, 15, প্রেজেন্ট স্যার। 16, প্রেজেন্ট স্যার। 17, প্রেজেন্ট স্যার। 18, 19, প্রেজেন্ট স্যার। 20, প্রেজেন্ট স্যার। 21, প্রেজেন্ট স্যার। 22, 23, 24, 25, 26, প্রেজেন্ট স্যার। হ্যাঁ স্যার 23 আছে, ওর নেট প্রবলেম। নাম্বার তো দেওয়াই আছে, এটা তো ওর নাম্বার না। 23, নুসরাত মুনিয়া, জি স্যার। আরেকবার দিছিল একটা রিপ্লাই কি দিছে আমার না। 27, হ্যাঁ দেখুন দেখা পেলে আমি প্রেজেন্ট স্যার। 28, ইশারা করে আমি কি থাকা কথা ইশারা করে 29,
30 লাইক পরিচয় কথা বলতে 31 প্রেজেন্ট স্যার 32 33 প্রেজেন্ট স্যার 33 জি স্যার 34 প্রেজেন্ট স্যার 35 36 প্রেজেন্ট স্যার স্যার 30 আছে তো 30 আছো? জি স্যার আমার স্কুলে কাম করতে পারেন 37 37 প্রেজেন্ট স্যার 38 প্রেজেন্ট স্যার 39 প্রেজেন্ট স্যার 40 প্রেজেন্ট স্যার দেখ না 41 প্রেজেন্ট স্যার 42 43 44 প্রেজেন্ট স্যার 45 45 আসে নাই 46 47 প্রেজেন্ট স্যার 48 49 স্যার বাসে কারেন্ট নেই ওই বাসায় কার বাসায় 49 শেষ 50 স্যার 50 কালকে প্রেজেন্ট ছিল তো নেট প্রবলেম তাই অনেক করতে পারিনি ঠিক মতো কে মেহজাবিন জি স্যার ও কি উপস্থিত ছিল গতকাল? হ্যাঁ আমি তো ছিলাম কালকে ছিলা জি স্যার আচ্ছা, আর ওর এখানে ইলেকট্রিসিটি নাই তো? জি স্যার কারেন্ট আসলে জয়েন করতে বলবা, সেকেন্ড পেপার ক্লাস আজকে। আচ্ছা, এবার 51 প্রেজেন্ট স্যার 52 নাই, 53 নাই, 54 পুতুল নাশা নাই, 54 আর প্রেজেন্ট আচ্ছা আচ্ছা, এবার বলো আর কেউ বাদ পড়েছো পিছনে, হাজিরা করতে পারোনি, পরে এসছো? নাই। আজকে আমরা সেকেন্ড পেপার করবো। আমি গতদিন কোনো বাড়ির কাজ দেই নাই, কিন্তু একটা অঙ্ক মনে হয় তোমাদেরকে করিয়েছিলাম। খাতাটা বের করো সবাই, খাতা বের করো। সেকেন্ড পেপারের নতুন পদ্ধতিতে আমি তোমাদেরকে হাই ভলিউম লো ভলিউমের মনে হয় একটা অঙ্ক করিয়েছিলাম নাকি, কিন্তু কোনো বাড়ির কাজ দেই নাই, তাই না? আচ্ছা, আমি কি 16 নম্বর অঙ্কটা করিয়েছিলাম তোমাদেরকে? হ্যাঁ স্যার 16 নম্বর অঙ্কটা করিয়েছিলাম, বেশ ভালো। যদি 16 নম্বর অঙ্কটা করাই থাকি, তাহলে তোমরা দেখো ষোলো নম্বর অঙ্কটা করিয়েছি। তাহলে 17 নম্বর অঙ্কটা দিকে একটু তাকাও। দেখো 16 নম্বর অঙ্কটার মধ্যে বিক্রয় একক দেওয়া ছিল আর মোট ব্যয় দেওয়া ছিল। আমরা অঙ্কটা করার সময় তোমরা যদি খেয়াল করো, তাহলে আমরা সর্বোচ্চ সীমা সর্বনিম্ন সীমা ধরে
বিক্রয় এককের জন্য একটা ঘর টেনেছি আর মোট ব্যয়ের জন্য একটা ঘর টেনেছি। বিক্রয় এককের পার্থক্যটাকে, মোট ব্যয়ের পার্থক্যটাকে ভাগ করেছি বিক্রয় এককের পার্থক্য দিয়ে। তাহলে আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা পেয়ে গেছি। ঠিক এইভাবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা যেহেতু বের করে ফেলেছি, তোমরা সবাই একটু খেয়াল করো, ঠিক যেভাবে আমরা আমাদের 16 নম্বর অঙ্কটা করেছি সেই একইভাবে যদি এখন আমি করতে যাই, তোমরা বলো তো 18 নম্বর অঙ্কটার দিকে তাকাও। এখানেও কি জানুয়ারি মাসে 5000 একক, মোট ব্যয় 60,000 টাকা। ফেব্রুয়ারি মাসে 8000 একক, মোট ব্যয় 72,000 টাকা। মার্চ মাসে 10,000 একক, মোট ব্যয় 80,000 টাকা। তাহলে এখানেও তো তিনটা তথ্য দেওয়া আছে। এখানেও কি আমরা হাই ভলিউম লো ভলিউম ব্যবহার করে এখান থেকেও কি আমরা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো না, ঠিক 16 নম্বর অঙ্কটার মতো? তো আমরা এই জন্য আজকে 18 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর অঙ্কটা কতদিন করেছি, আজকে আমি 18 নম্বর অঙ্কটা কপি করে নিচ্ছি। চলো 18 নম্বর অঙ্কটা আজকে আমরা হাতে হাতে করব, ঠিক 16 নম্বর অঙ্কটা যেভাবে করা হয়েছে ঠিক সেইভাবে। ঠিক 16 নম্বর অঙ্কটা আমরা যেভাবে করেছি সেইভাবে এখন আমরা আজকে 18 নম্বর অঙ্কটা করব। তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে করবে এবং বুঝে নেবে। যখন আমাদের প্রশ্নটার মধ্যে এইভাবে একাধিক বিক্রয় একক এবং মোট ব্যয় বলা থাকবে, সেখান থেকে কিভাবে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয়টাকে আলাদা করতে হয় আমরা এখন সেটা শিখব। 18 নম্বর অঙ্কটা আমি শিখিয়ে দিব, এরপর 17 নম্বর অঙ্কটাও শিখিয়ে দিব। তাহলে বাকি সমস্ত অঙ্কগুলো আমি তোমাদেরকে বাড়ির কাজ দিতে পারবো। তাহলে গতদিন 16 করিয়েছি, আজকে 18 করাচ্ছি, 17 করাবো। আগে 18টা করাই নেই। তোমরা বলো তো এইখানে যে 18 নম্বর অঙ্কটার মধ্যে এখানে যে বিক্রয় একক এবং মোট ব্যয় দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? বিক্রয় এককের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 10,000 মার্চ। তাহলে মার্চের 10,000 একক এবং 80,000 টাকা, এটা হলো সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোট কোনটা? জানুয়ারি। 5,000 আর 60,000, এই হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে আমরা এই দুটো নিয়ে অঙ্ক করব, বাকিটা বাদ, তাই না? আমরা না এটাকে হাই ভলিউম লো ভলিউম বলি। সবচেয়ে বড়টা এবং সবচেয়ে ছোটটা নিয়ে কাজ করতে হয়। সেই জন্য এই অঙ্কটা করার জন্য আমি আগের অঙ্কটা কাটি নাই, যাতে এখানে আমি মানগুলো সরাসরি বসিয়ে দিতে পারি। খালি ছকটাকে রেডি করেছি। তোমরা সবাই আমার সঙ্গে অঙ্কটা করার জন্য এই ছকটা রেডি করো খাতায়, সবাই করো, হাতে হাতে আমার সঙ্গে সঙ্গে করে নাও। তাহলে তোমরা বাসায় নিজেরা অঙ্কটা করতে পারবে, যেটা আমি বাড়ির কাজ দিব। আর তাছাড়া যখন তোমরা বাড়ির কাজ করবে, ইউটিউব থেকে তোমরা এই ভিডিওটা আরেকবার দেখে দেখে বাড়ির কাজটা করবে। তাহলে বাড়ির কাজটা করতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এখন আমার সঙ্গে সঙ্গে সবাই হাতে হাতে অঙ্কটা করে নাও। যারা অঙ্কটা বাড়ির কাজ সুন্দরভাবে করতে চাও তারা সুন্দর করে খাতাটা নাও, নিয়ে ঠিক এইভাবে সীমা, বিক্রয় একক, মোট ব্যয়, সর্বোচ্চ সীমা, সর্বনিম্ন সীমা, পার্থক্য, এই ছকটুকু আগে রেডি করো, জলদি জলদি করে রেডি করো। জলদি করে রেডি করে ফেলো, স্কেল দিয়ে ঘরটা টেনে নাও। এবার আমরা সর্বোচ্চ সীমার মধ্যে নিচের প্রশ্নটার দিকে তাকাও। এককের ঘরে বিক্রয় এককের ঘরে লিখবো 10,000 আর মোট ব্যয়ের ঘরে লিখবো 80,000। সর্বোচ্চ সীমার মধ্যে বিক্রয় এককের ঘরে লিখে দিব 10,000, আর মোট ব্যয়ের ঘরে লিখে দেব 80,000। আমরা আমাদের সর্বোচ্চটা লিখে ফেলছি। এবার আমরা সর্বনিম্ন সীমাটা লিখবো। চেয়ে দেখো প্রশ্নের মধ্যে সর্বনিম্নটা ছিল জানুয়ারিতে 5,000 আর 60,000। তাহলে সর্বনিম্ন সীমাটা ছিল 5,000
আর মোট ব্যয়ের পরিমাণটা ছিল 60,000। বলতো এই জিনিসটা যে আমরা লিখলাম, এই লেখাটা কি আমরা সবাই বুঝছি? জি স্যার। এটাকে হাই ভলিউম লো ভলিউম মেথড বলে। এবার আমরা কি করব? পার্থক্য করব। তাহলে 10,000 থেকে 5,000 বিয়োগ করলে এখানে আমাদের বিক্রয় এককের পার্থক্যটা কত হবে? স্যার আমি এটা বুঝি নাই। তুমি একটু খেয়াল করো, আমরা যখন 18 নম্বর অঙ্কটা করছি তখন 18 নম্বর অঙ্কটার মধ্যে আমাদের জানুয়ারি মাসের বিক্রয় একক দেওয়া ছিল 5,000 আর মোট ব্যয় দেওয়া ছিল 60,000। ফেব্রুয়ারি মাসে দেওয়া ছিল 8,000 আর 72,000। আর মার্চ মাসে ছিল 10,000 আর 80,000। এইভাবে আমাদেরকে তিনটা বিক্রয় একক এবং মোট ব্যয় বলে দিয়েছিল। এইভাবে যদি জি, স্যার। এই যে মোট ব্যয়টা তুমি দেখতে পাচ্ছ, এই মোট ব্যয়ের মধ্যে কিন্তু পরিবর্তনশীল ব্যয়ও আছে, আবার স্থায়ী ব্যয়ও আছে। এই মোট ব্যয়ের মধ্যে থেকে কতটুকু পরিবর্তনশীল ব্যয় আর কতটুকু স্থায়ী ব্যয় সেটা যদি তুমি আলাদাভাবে বের করতে চাও, তাহলে তোমাকে যে মেথডটা বা যে পদ্ধতিটা ব্যবহার করতে হবে সেই পদ্ধতিটাকে আমরা বলি হাই ভলিউম লো ভলিউম পদ্ধতি বা সর্বসীমা সর্বোচ্চ সীমা সর্বনিম্ন সীমা পদ্ধতি। তার মানে হলো তুমি বিক্রয় একক সবচেয়ে বড়টা নিবা, মোট ব্যয় সবচেয়ে বড়টা নিবা, এরপরে বিক্রয় একক সবচেয়ে ছোটটা নিবা, মোট ব্যয় সবচেয়ে ছোটটা নিবা, বাকিটা বাদ। তুমি কি বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। আর এখানে আমরা ওটাই করেছি। এখানে আমরা সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা দিয়ে আমরা বিক্রয় এককের সবচেয়ে বড়টা লিখেছি, মোট ব্যয়েরও সবচেয়ে বড়টা লিখেছি। দেখছো? তুমি খুঁজে দেখো 10,000 আর 80,000। এখানে কি আমাদের মানে ছকটা দেখাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা না করলে তো তুমি ওয়ার্কিং করবা কিভাবে? এটা ছাড়া তো তুমি ওয়ার্কিং করতে পারবে না। আর এটা অঙ্কের একটা পদ্ধতি, হাই ভলিউম লো ভলিউম ব্যবহার করাটা অঙ্কের একটা পদ্ধতি। তাহলে সর্বোচ্চ সীমাটা লিখলাম 10,000, সর্বোচ্চ সীমার টাকাটা লিখলাম 80,000, সর্বনিম্ন সীমাটা লিখলাম 5,000, সর্বনিম্ন সীমার ব্যয়টাও লিখলাম 60,000। এবার আমরা কি করব? এদেরকে বিয়োগ করে দেব। 10,000 থেকে 5,000 বিয়োগ করলে হবে 5,000, আর 80,000 থেকে 60,000 বিয়োগ করলে হবে 20,000। আমরা কি এই সর্বোচ্চ আর সর্বনিম্ন সীমাটা লেখার পর এদের দুজনকে যে বিয়োগ করে দিয়েছি, এই বিয়োগ করাটাকে আমরা সবাই বুঝছি? জি স্যার। এবার তুমি প্রথম প্রশ্নের জবাব দিবা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তোমরা সবাই ভালো করে শুনে নাও, 5,000 একক বিক্রয়ের পরিবর্তনের জন্য 20,000 টাকা মোট ব্যয়ের পরিবর্তন হয়েছে। বিক্রয় এককের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকেই পরিবর্তনশীল ব্যয় বলে। বিক্রয় এককের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকেই পরিবর্তনশীল ব্যয় বলে। তার মানে এই 20,000 টাকাটাও পরিবর্তনশীল ব্যয়। তাই আমরা এখন এই 20,000 কে যদি এই 5,000 দিয়ে ভাগ করি তাহলে আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা পেয়ে যাব। তাই আমরা ক নাম্বার প্রশ্নের জবাব দিচ্ছি, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। দেখো আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ওই যে 20,000 টাকা যে ব্যয়টা এসেছিল, এখন আমরা ওই 20,000 কে যদি আমরা এই 5,000 দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের 20,000 কে 5,000 দিয়ে ভাগ করলে আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কি তাহলে 4 টাকা বের হয়ে যাবে না? জি স্যার। তোমরা কি সবাই ক নাম্বার প্রশ্নের উত্তর দেওয়াটা বুঝেছো? জি স্যার। তার মানে আমাদের মোট ব্যয়ের যে পরিবর্তনটা হয়েছে এটাই পরিবর্তনশীল ব্যয়। আর আমাদের বিক্রয় এককের যে পরিবর্তন হয়েছে সেটা ছিল 5,000। এবার আমরা মোট ব্যয়ের পরিবর্তনটাকে যদি এই 5,000 বিক্রয় একক দিয়ে ভাগ করি তাহলেই আমরা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা পেয়ে যাব। সর্বোচ্চ সীমা সর্বনিম্ন সীমা থেকে পরিবর্তনশীল ব্যয় বের করার এটাই হচ্ছে পদ্ধতি। এই পদ্ধতিটাকে আমরা বলি হাই ভলিউম লো ভলিউম পদ্ধতি বা সর্বোচ্চ সীমা সর্বনিম্ন সীমা পদ্ধতি। সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা পদ্ধতি, তোমরা কি বুঝছো এটা? এবার আমরা 2 নম্বরে স্থায়ী ব্যয় বের করব। তোমরা বলো এই মোট ব্যয়ের মধ্যে কি স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় দুটোই রয়েছে না? 80,000 বলো আর 60,000 বলো,
80,000-এর মধ্যে বলো আর 60,000-এর মধ্যে বলো, প্রত্যেকের মধ্যেই স্থায়ী ব্যয়ও আছে আবার পরিবর্তনশীল ব্যয়ও আছে। সেই জন্য আমরা খ নম্বরে স্থায়ী ব্যয় সমান সমান মোট ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় লিখেছি। বলো ঠিক আছে না? জি স্যার। তুমি এখন যে কোনো একটা মোট ব্যয় নিতে পারবা, হয় সর্বোচ্চটা নিতে পারবা অথবা সর্বনিম্নটা সীমাটা নিতে পারবা, যে কোনো একটা নিয়ে তুমি করতে পারবা। যদি সর্বোচ্চটা নিয়ে করো তাহলে শুধু 80,000, মোট ব্যয়ের পরিমাণটা ছিল 80,000। এখান থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হবে। পরিবর্তনশীল ব্যয় সর্বোচ্চটার বিক্রয় একক ছিল 10,000, সর্বোচ্চটার বিক্রয় একক ছিল 10,000, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বের করেছিলাম আমরা 4 টাকা, তাই না? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 4 টাকা বের করেছি না? তাহলে এই 80,000 টাকা থেকে, এই 80,000 টাকা থেকে 10,000 গুণ 4, 40,000 টাকা যদি বাদ দেই, 80,000 থেকে 10,000 গুণ 4, 40,000 যদি বাদ দেই, এই তাহলে বলো তো আমাদের স্থায়ী ব্যয়টা কি তাহলে 40,000 টাকা হয়ে যাবে না? জি স্যার। তোমরা কি সবাই স্থায়ী ব্যয় 40,000 বের করাটা বুঝছো? তুমি যদি সর্বোচ্চটা না ধরে তুমি যদি সর্বনিম্নটা ধরতা তাহলে ধরতে পারবা। দেখো 60,000 টাকা ব্যয় থেকে, 60,000 টাকা ব্যয় থেকে এই যে 60,000 টাকা যদি নিম্ন সীমাটা তুমি ধরো 60,000, আমি যদি আমি নিম্ন সীমাটা দিয়ে যদি করি এই 60,000 টাকা থেকে এবার আমি পরিবর্তনশীল ব্যয় বাদ দিব। আচ্ছা বলো 60,000-এর বিক্রয় এককটা 5,000 ছিল না? তাহলে 60,000 থেকে যদি আমি এখন ওই 5,000 গুণ 4, আমাদের না পরিবর্তনশীল ব্যয়টা 4 টাকা ছিল? যদি ধরি তাহলে এবার আমাদেরকে এই 60,000 টাকা থেকে, এই 60,000 টাকা থেকে তাহলে 5,000 গুণ 4 মানে হবে 20,000। যদি 20,000 পরিবর্তনশীল ব্যয় বাদ দেই তাহলে বলো তো এখানেও কি আমাদের স্থায়ী ব্যয়টা ওই 40,000 টাকায় বের হয়ে যায় না? দেখেছো? তার মানে তুমি সর্বোচ্চ সীমা ধরলেও তোমার স্থায়ী ব্যয় 40,000 বেরোবে। তুমি যদি সর্বনিম্ন সীমা ধরো তবুও তোমার স্থায়ী ব্যয়টা 40,000 বেরোবে। তুমি যে কোনো একটা ধরে করতে পারবা, তোমার ইচ্ছা, কিন্তু যেটা ধরেই করো না কেন রেজাল্ট কিন্তু একই আসবে। তোমরা কি সবাই এই স্থায়ী ব্যয় 40,000 বের করাটা বুঝছো? এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্নের মধ্যে কি বলছে, একক প্রতি বিক্রয় মূল্য যদি 12 টাকা হয় তাহলে সমচ্ছেদ বিন্দু একক এবং টাকা নির্ণয় করো। একক প্রতি বিক্রয় মূল্য যদি 12 টাকা হয় তাহলে সমচ্ছেদ বিন্দু একক এবং টাকা নির্ণয় করো। ভালো, তাহলে দেখো আমরা করছি সেটা কিভাবে, খেয়াল করো। আমাদের গ নম্বরে একক প্রতি বিক্রয় মূল্য 12 টাকা, দেখো 12 টাকা লিখে দিলাম। একক প্রতি বিক্রয় মূল্য লিখে দিলাম 12 টাকা। এই যদি একক প্রতি বিক্রয় মূল্য 12 টাকা হয় তাহলে কি একক প্রতি দত্তাংশ আমরা 12 টাকা থেকে 4 টাকা বাদ দিলে হবে না? 12 টাকা হচ্ছে বিক্রয় মূল্য আর পরিবর্তনশীল ব্যয় না আমাদের 4 টাকা। এই আমাদের পরিবর্তনশীল ব্যয় না আমরা 4 টাকা বের করেছি, তাহলে আমাদের একক প্রতি দত্তাংশ না 8 টাকা হবে? এই তাহলে আমাদের দত্তাংশ অনুপাতটা কত হবে? দত্তাংশ অনুপাতটা হবে না 8 টাকাকে বিক্রয় দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করব। 8 টাকাকে 12 দিয়ে ভাগ করলে না আমাদের একক প্রতি দত্তাংশটা বের হবে। দেখো তো 8 টাকাকে 12 দিয়ে ভাগ করলে আমাদের একক প্রতি দত্তাংশটা কত বের হয়? 8 টাকাকে 12 টাকা দিয়ে ভাগ করলে আমাদের একক প্রতি দত্তাংশটা বের হবে। দেখো তো একক প্রতি দত্তাংশটা কত বের হয়? ভাগ দাও, 8 টাকাকে 12 টাকা দিয়ে ভাগ করো। স্যার 0.6666666666। তার মানে 66667। সবসময় 5 ঘর নিতে হয়, সবসময় 5 ঘর নিতে হয়। তাহলে আমাদের দত্তাংশ অনুপাতটা পেয়ে গেলাম 0.66667। বলো তো আমরা এই দুটো জিনিস বের করে নিলাম, কোনো অসুবিধা আছে তোমাদের? তোমরা কি এই দুটো জিনিস আগে থেকে বের করে নিতে শিখেছো না? শিখেছো না? যদি বিক্রয় একক দেওয়া থাকে
ওখান থেকে পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিলেই আমরা একক প্রতি দত্তাংশ পেয়ে যাই। আর দত্তাংশকে যদি বিক্রয় দিয়ে ভাগ করি তাহলে দত্তাংশ অনুপাত পেয়ে যাই। এগুলো কি আমরা শিখেছি না আগেই বলো তো? তাহলে এবার আমরা সমচ্ছেদ বিন্দু একক বের করব। স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি দত্তাংশ। আমাদের স্থায়ী ব্যয়টা ছিল 40,000 টাকা, লিখে দাও স্থায়ী ব্যয় 40,000 টাকা। আর আমাদের একক প্রতি দত্তাংশ ছিল 8 টাকা, একক প্রতি দত্তাংশ ছিল 8 টাকা। তাহলে দেখো তো 40,000 কে 8 টাকা দিয়ে ভাগ করলে আমাদের সমচ্ছেদ বিন্দু এককটা বের হবে। কত বের হবে? স্যার 10,000 টাকা। তোমাকে বলেছে 40,000 কে 8 দিয়ে ভাগ করলে 10,000 হয়, তোমাকে বলেছে। স্যার সরি স্যার ভুলে গেছি। 5,000 একক। 40,000 কে 8 দিয়ে ভাগ করলে 5,000 একক বেরোবে আমাদের সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু এককটা আমাদের 5,000 বেরোবে, ঠিক আছে? ঠিক আছে, এবার সমচ্ছেদ বিন্দু টাকা। বলো তো সমচ্ছেদ বিন্দু টাকা বের করতে গেলে স্থায়ী ব্যয়ের সঙ্গে না দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করতে হয়। দেখো আমাদের স্থায়ী ব্যয়টা ছিল 40,000 টাকা, আর আমাদের দত্তাংশ অনুপাত আমরা কিছুক্ষণ আগে বের করেছি 0.6667। তাহলে এবার তুমি 40,000 কে এটা দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু আমরা আমাদের সমচ্ছেদ বিন্দু টাকাটা বের করে ফেলতে পারবো। কত? 60,000 টাকা হয়। জি স্যার। 60,000 টাকা উত্তরটা বের হয়ে গেছে। আমি এর আগের দিন 16 নম্বর অঙ্কটা ঠিক যেভাবে করেছি, আমি 18 নম্বর অঙ্কটাও ঠিক একই ভাবে করলাম। তোমরা কি 16 নম্বর অঙ্কের মতন 18 নম্বর অঙ্কটা খাতায় যে তুলেছো, দুইটা অঙ্ক তোমরা দেখো চেক করে একই রকম। তাও এইভাবে যদি কোনো অঙ্ক আরো দেওয়া থাকে তোমরা করতে পারবে তো নিজেরা, এই ধরনের অঙ্ক যদি থাকে? ইনশাআল্লাহ। এবার আমি 17 নম্বর অঙ্কটা করাবো। স্যার হ্যাঁ, স্যার হাই ভলিউম লো ভলিউম এটার সংজ্ঞাটা আরেকবার একটু বলেন না। হাই ভলিউম লো ভলিউম মানে হচ্ছে সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা। তুমি দেখো আমাদেরকে কিন্তু এই অঙ্কটার মধ্যে না অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিয়েছে। 3 মাসের তথ্য দিয়েছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর। আমি এখন যে অঙ্কটা করছি 17 নম্বরে, এটা কোনো সংজ্ঞা না, এটা একটা পদ্ধতি। সেটা হচ্ছে যখনই এভাবে একাধিক তথ্য দেওয়া থাকে, যখন এরকম একাধিক বছরের তথ্য দেওয়া থাকে, তখন তাদের মধ্যে সবাইকে নিয়ে কাজ করতে হয় না। যেমন এখানে বিক্রয় টাকা দেওয়া আছে, এবার বিক্রয়ের মোট ব্যয় দেওয়া আছে। এই মোট ব্যয়ের মধ্যে স্থায়ী ব্যয়ও আছে, পরিবর্তনশীল ব্যয়ও আছে, কিন্তু এটা একটা নেই, অনেকগুলো দেওয়া আছে। তখন তুমি কি করবে? এই তথ্যগুলোর মধ্য থেকে তুমি শুধুমাত্র 2টা তথ্য নিয়ে কাজ করতে পারবে। কোন 2টা তথ্য নিয়ে কাজ করবে? সবচেয়ে বড় তথ্যটা, সবচেয়ে ছোট তথ্যটা। সবচেয়ে বড়টা এবং সবচেয়ে ছোটটা নিয়ে ক্যালকুলেশন করতে হয় বলেই এই মেথডটার নাম হচ্ছে হাই ভলিউম লো ভলিউম মেথড বা সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা পদ্ধতি। বুঝতে পেরেছো? যখন একাধিক বিক্রয় একক বা একাধিক বিক্রয় টাকা ও একাধিক মোট ব্যয়ের পরিমাণ দেওয়া থাকে প্রশ্নে, তখন সেখান থেকে সর্বোচ্চটা এবং সর্বনিম্ন তথ্যটা নিয়ে ক্যালকুলেশন করতে হয়। এই সর্বোচ্চ আর সর্বনিম্ন সীমাটাকে আমরা বলি হাই ভলিউম লো ভলিউম পদ্ধতি বা হাই ভলিউম লো ভলিউম সীমা। কি ঠিক আছে? তো যাই হোক, এবার আমি তোমাদেরকে যে 17 নম্বর অঙ্কটা করাবো, এবার 17 নম্বর অঙ্কটার মধ্যে তোমরা খেয়াল করো, এবার কিন্তু আর বিক্রয়ের টাকা নাই, সরি বিক্রয় একক নাই, এবার কিন্তু আছে বিক্রয়ের টাকা। তোমরা দেখছো? আগের বার ছিল কিন্তু বিক্রয় একক, আর এখন দেওয়া আছে বিক্রয়ের টাকা। পার্থক্যটা দেখেছো? তাই আমি এখন অঙ্কটা করতে গিয়ে, তোমরা সবাই আমার সাথে সাথে করবে, তাই আমি এখন অঙ্কটা করতে গিয়ে যে কাজটা করব,
সেটা হচ্ছে আমি এখন এই ইনফরমেশনটাকে তুলবো হাই ভলিউম লো ভলিউম মেথডে করার জন্য। তবে এবার আমি এখানে বিক্রয় একক না লিখে এখানে আমি লিখবো বিক্রয়ের টাকা। একটু আগে আমি যে অঙ্কটা করেছিলাম 18 নম্বর অঙ্কটা বাঁদিকে রয়েছে, সেখানে আমাদের বিক্রয়ের টাকা ছিল, একক ছিল, আর এখন আছে বিক্রয়ের টাকা। আর এখানেও আমরা হাই ভলিউম লো ভলিউম ব্যবহার করব। বাঁদিকে সর্বোচ্চ সীমা সর্বনিম্ন সীমার পার্থক্য খেয়াল করো। তোমরা এই ছকটা টেনে ফেলো জলদি। এবার আমি 17 নম্বর অঙ্কটা করছি, তোমরা 17 নম্বর অঙ্কটা আমার সাথে সাথে করবে। দেখো 17 নম্বর অঙ্কটার মধ্যে আমাদের মাস বিক্রয় টাকা মোট ব্যয় দেওয়া আছে। এর মধ্যে বিক্রয় টাকার মধ্যে সবচেয়ে বড় টাকাটা ছিল 90,000 আর 60,000। তোমরা কি দেখছো? এই যে 90,000 আর 60,000টাই কি সবচেয়ে বড় না? তোমরা বলো তো, সেটা যে মাসেরই হোক। বিক্রয় টাকাও সবচেয়ে বড় 90,000, মোট ব্যয়টাও সবচেয়ে বড় 60,000। তোমরা কি দেখেছো এটা? তাহলে কি আমি সর্বোচ্চ সীমার মধ্যে আমি এই দুটোকেই বসাবো না? আমি সর্বোচ্চ সীমার মধ্যে 90,000 আর 60,000 লিখে দিয়েছি। আর তোমরা চেয়ে দেখো এর মধ্যে সর্বনিম্ন কোনটা ছিল? সবচাইতে ছোট ছিল বিক্রয় 70,000 আর মোট ব্যয় ছিল 50,000। এর থেকে ছোট কোনো আইটেম ছিল না, তাই না? তাহলে আমি সর্বনিম্ন সীমার মধ্যেও আমি এই দুটোকে বসাই দিলাম। বলতো আমি আগের অঙ্কে যা করেছি এখনো তো তাই করছি, তাই না? তোমরা কি সবাই আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা করছো তো? তোমরা যারা আছো উপস্থিত তারা সবাই কি আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা করছো তো? নাকি ছেঁচড়ান্তি করতেছ? পড়ার টেবিলে বসো নাই এমন কেউ আসো নাকি? মেজাবিন, জি স্যার। 350 মেজাবিন, তুমি কোথায়? স্যার আসি তো। কোথায়? পড়ার টেবিলে না তো? পড়ার টেবিলে আছো? পড়ার টেবিলেই আছি, বাট স্যার বই খাতা ঠিক মতো নাই। তো ঠিক মতো নাই কেন? খাতা কলম স্যার সব এই বাসায় বই নাই আমার। শ্বশুর বাড়ি? জি স্যার। রে, এটাই তো বাস মেরে দিল। স্যার, হ্যাঁ। আপনার কথা একদমই শোনা যায় না। এই বাকিরা কি শুনতে পাও? বাকিরা শুনতে পাও? জি স্যার। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। নুসরাত, নুসরাত, আমি ব্লুটুথ ব্যবহার করছি, খুব হাই পাওয়ারফুল। আমার ভয়েসটা কিন্তু পুরো নায়কদের মতো শুনতে পাওয়ার কথা। তুমি পাচ্ছ না, তার মানে তোমার ইন্টারনেটে কোথাও না কোথাও কোনো গ্যাঞ্জাম আছে। তুমি তোমার লাইনটা ঠিক করে নাও, অথবা লিভ নিয়ে আবার ঢুকো। বুঝছো নুসরাত? সবাই কত সুন্দর শুনতেছে, তুমি শুনতে পাচ্ছ না। শুনতে পেয়েছো নুসরাত? স্যার, আমি একদমই আপনার কথা শুনি না, একদমই না। অথচ তোমার কথা কিন্তু আমরা মনে অনেক হইতেছে সুন্দর আপনি মিউট শুনতে করে পেয়েছি। কথা বলতেছেন, এমন মনে হইতেছে। এই তাই নাকি? আমি কি ভলিউম আরো বাড়ায় নিব? এই ভলিউম কি আরো বাড়ায় নিব? বাড়াইলাম, যাও ভলিউম স্যার আরো বাড়াই নিলাম। ভয়েস টাইমে আমরাও কম শুনতেছি, মানে আস্তে শোনা যায়। আমার কথা আসতে শোনা যাচ্ছে? হ্যাঁ, বাট স্পষ্ট। ও, আসতে শোনা যাচ্ছে কিন্তু স্পষ্ট। দাঁড়াও, এখন শোনা যায়? এখন কি জোরে শোনা যায়? এখন কি জোরে শোনা যায়? জি স্যার, একটু আগে শোনা যেতেছিল, এখন শোনা যায় না। ও মা, ও কি কয়? স্যার ওর নেটের প্রবলেম, আমরা শুনতে পারতেছি ঠিক মতো।
স্যার আমরা তো ঠিক মতো শুনতে পারতেছি। হ্যাঁ আসতেও না, ঠিকই আছে আপনার ভলিউম। সবকিছুই ঠিক আছে স্যার। এখন শোনা যাচ্ছে, সবার কথা তো ঠিকই শুনলাম, স্যারের কথা এতক্ষণ একদমই শুনি নাই সত্যি। আচ্ছা হতে পারে শুনতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে আমি ভলিউমটা বাড়াইতে না বাড়ায় কমাই দিছি, বুঝছো? এগুলো তো বুঝি না, এখন কিন্তু বাড়াই দিছি, এখন কিন্তু আরো ভালো শুনতে পারার কথা। এখন কি শোনা যায় না সুন্দর? এখন শোনা যায় না স্যার, একদমই আমি শুনতে পাইতেছি না। বাহ, আমি কিন্তু সাউন্ডটা স্যার মেবি ওর নেটওয়ার্কের প্রবলেম। অবশ্যই অবশ্যই, আমি কিন্তু দারুণ ভাবে সাউন্ডটা বাড়াই নিছি এবার বিশাল সাউন্ড হয়েছে, এত সাউন্ড দিয়ে আমি কখনো ক্লাস করি নাই, এখন তো সাউন্ডটা অনেক বাড়াই নিয়েছি। যাই হোক, তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নুসরাত, তোমার জন্য আমি কিছু করতে পারছি না, তবে তুমি ভিডিওটা দেখে নিও। আজকে যেহেতু তোমার ক্লাস করতে ডিস্টার্ব হচ্ছে, তুমি ভিডিওটা দেখে নিয়ে অঙ্কটা করে ফেলো, ঠিক আছে? আমরা ক্লাসে চলে যাই। এমনিতে লাইন কেটে যাবে, শোনো, লাইন কেটে গেলে দ্রুত আবার সবাই জয়েন করবা পরের লিংকে, বুঝছো? একদম দেরি করবা না, কারণ আমরা ইম্পর্টেন্ট একটা অঙ্ক করছি।